কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আগামীকাল নির্বাচন এবং যে ৮টি কেন্দ্রে রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম তমলুক। আর ঠিক নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম, যা রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম, সেই নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে রয়েছে। ইতিমধ্যেই রথিবালা আড়ি বলে এক ভারতীয় জনতা পার্টির কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ২৫ জনের নাম করে এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি। আজকে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে যাদের নাম এফআইআরে নেই। অন্যদিকে এখনো পর্যন্ত এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন ঘটনার প্রেক্ষিতে জেলা শাসকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট গতকালই চেয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলন করে সরাসরি বলেছে যে এই ঘটনার সঙ্গে, অর্থাৎ নন্দীগ্রামে যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের ওপর হামলা চালিয়েছে, অভিযোগ করছে বিজেপি, তা একেবারেই আদ্যন্ত অসত্য ভাষণ এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই ঘটনার সঙ্গে। এই ঘটনা পুরোপুরি পারিবারিক দ্বন্দ্ব, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগে অনড় রয়েছেন তারা। এরই মাঝখানে সামনে এসেছে একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ সোশ্যাল ওয়েবসাইট থেকে পেয়েছে কলকাতা টিভি। যে অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি, সেই অডিও ক্লিপে কিন্তু খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন এক ব্যক্তি যে এই গোটা ঘটনাটির পেছনে তৃণমূল কংগ্রেসের যোগ নেই এবং সেখানে কি ঘটেছিল সেই অডিও ক্লিপ তুলে ধরা হয়েছে। শুধু এই অডিও ক্লিপেই শেষ হয়ে যাচ্ছে না বিষয়টি, আরেকটি বিষয়। সিরিয়া পারভিন বসিরহাটে ভারতীয় জনতা পার্টির দায়িত্বপ্রাপ্ত নেত্রী ছিলেন এবং সেই সিরিয়া পারভিন গতকালই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তৃণমূলে যোগদান করার পরপরই তাকে ফোন করেন ভারতীয় জনতা পার্টির মিডিয়ার প্রধান অমিত মালভিয়া। এমনটাই দাবি করা হচ্ছে একটি অডিও ক্লিপ পেশ করে। যে অডিও ক্লিপ আজকে পেশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সিরিয়া পারভিনের সঙ্গে কথা বলছেন অমিত মালভিয়া, এমনটাই তৃণমূলের দাবি। এবং সেখানে আমরা জানতে পারছি যে অমিত মালভিয়া তাকে বিজেপিতে ফিরে যাওয়ার প্রস্তাবও দিচ্ছেন। ফলে এই একের পর এক অডিও এবং ভাইরাল ভিডিও ক্লিপ আমরা সন্দেশখালী পর্ব থেকেই দেখতে পাচ্ছি। আজকেও সেই রকমই বেশ কিছু ক্লিপ এসেছে। আর তার মধ্যে ভোটের আগে দাসপুরে বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪ লক্ষ টাকা। ফলে সবকটি ইস্যুতেই কিন্তু বিজেপির দিকে নিশানা তৃণমূল কংগ্রেসের। আমরা এই বিষয়গুলি নিয়ে চর্চা করব আমাদের আজকের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপক ব্যাপারী, বিশিষ্ট ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলেই এই যে ভাইরাল হয়েছে ভিডিওটি বা অডিওটি, তার ইউটিউব চ্যানেলেই প্রকাশ্যে আসে। আমরা ওদের কাছ থেকে জানবো, কিন্তু সবার আগে আমরা প্রথমে শুনবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ঠিক কি দাবি করেছেন নন্দীগ্রামের ঘটনার প্রসঙ্গে। আমরা বলছি না, যিনি মারা গেছেন তার পরিবারের একজন বৃদ্ধা, তিনি নিজে বলেছেন তার ভাসুরের ছেলে, বাড়ির দুই ছেলে তারা ছিল প্রেজেন্ট সেখানে, পারিবারিক দ্বন্দ্বে এবং বিজেপির এক নেতার থেকে টাকা নিয়েছিলেন। সেই অভিযোগ আমাদের নয়, পরিবারের লোক অভিযোগ করেছে। এবং কার সামনে? অন ক্যামেরা। যেখানে পরিবারের লোক জড়িত এবং পারিবারিক কারণে এবং টাকার জন্য খুন, সেটাকে সম্পূর্ণ, যেটার সঙ্গে তৃণমূলের দূর দূরান্তে কোনো সংস্রব নেই, আমরা কমিশনে তো অভিযোগ জানাচ্ছি। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি, নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে অ্যাবসলিউটলি পারিবারিক দ্বন্দ্বের জন্য হয়েছে এবং তার পেছনে রয়েছে অর্থের ট্রানজাকশন। এবং একথা আমরা বলিনি, সেই পরিবারের বয়স্ক মহিলা তিনি নিজে অন ক্যামেরা স্বীকার করেছেন। তারপরেও এটাকে রাজনৈতিক রং দিয়ে যে নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে, এই একই রাজনীতি তারা বসিরহাটেও করতে গিয়েছিল। আমার প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে, এই যে দাবিটা করছেন এই দাবিটার ভিত্তিটা কি একমাত্র এই সোশ্যাল ওয়েবসাইটে ভাইরাল হওয়া ভিডিও বা অডিও? না, দেখুন, আমি এটা লাইভ দেখেছি এমন একটা গণমাধ্যমে যে পশ্চিমবঙ্গে এসে 2021 সালের পর থেকে আগুন ঝরিয়ে যাচ্ছে। সেই আগুন ঝরানো গণমাধ্যম যে সবসময় রাজ্যের বিরোধিতা করে, সেইখানে লাইভ হয়েছে, লাইভ ক্যামেরায় দেখেছি আমি। সেইটা একটা দিক। কিন্তু দেখুন, আমরা কি পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারবো না? মানে কোনোভাবে রাজনীতি করা যাবে না যেখানে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে, মানুষের জন্য থেকে মহিলাদের উন্নতির জন্য কাজ করার একটা আদর্শ নিয়ে 34 বছরের একটা জগদ্দল পাথরকে সরানো হলো, সেখানে এমনভাবে বিজেপি থাবা বসাতে
চাইছে যে কোনো রকম ভাবে রাজনৈতিক যে উদ্দেশ্যে আমরা কাজ করার চেষ্টা করছি, সে রাজনীতি থাকছে না। নোংরা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করার প্রক্রিয়া চলছে এবং প্রতি ক্ষেত্রে সেটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে। আজকে দেখুন ষড়যন্ত্র নম্বর 4, এটা ষড়যন্ত্র নাম্বার 4। এই ভোটকালীন সময় ষড়যন্ত্র নম্বর 1 যদি হয় ওই বিচারপতির ভূমিকা, ষড়যন্ত্র নম্বর 2 যদি হয় সন্দেশখালী, ষড়যন্ত্র নাম্বার 3 যদি হয় ওবিসি সংরক্ষণ নিয়ে যে সার্টিফিকেট বাতিল, এবং ষড়যন্ত্র নম্বর 4 হচ্ছে এই নন্দীগ্রাম। আসলে আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি নন্দীগ্রামের যে হাওয়া, সেই হাওয়াতে ঘাটাল থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে মেদিনীপুর সমস্ত জায়গায় ওই বালুকা মাটির যিনি মেজো খোকা, সেই মেজো খোকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তাকে প্রমাণ করতে হবে যে তিনি কত বড় নেতা। সেই নেতা প্রমাণ করার উদ্দেশ্যটাকে মাথায় রেখে এই ধরনের নোংরা কাজ হচ্ছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে লাইভ আমরা অডিও শুনতে পাচ্ছি যে যেখানে বলা হচ্ছে কেউ কালকে বাড়ি থেকে বেরোবেন না, বাড়ি থেকে বেরোলে কিন্তু বাড়িতে ফিরতে পারবেন না, বা এই জাতীয় কথা। ইলেকশন কমিশন কোথায়, কোথায় সিআরপিএফ? এই যে এত 1 লক্ষ কত বাহিনী দেখা যাচ্ছে, সেগুলো কোথায় থাকছে, কার জন্য থাকছে? আমরা বুঝতে পারছি যে কোথাও গিয়ে এই 4টে কেন্দ্রে মানুষ ঠিক করে নিয়েছে, যেমন পঞ্চায়েতে 10,000 ভোটে পিছিয়ে ছিল ওই নন্দীগ্রাম অঞ্চলে, ঠিক তেমনই হতে চলেছে এই ভোটেও। স্বাভাবিকভাবেই পায়ের তলা থেকে মাটি শেষ হয়ে যাচ্ছে, তাই এই ধরনের ষড়যন্ত্র শুরু হচ্ছে। এই ষড়যন্ত্রের জবাব কিন্তু মানুষ ঠিক দিয়ে দেবে। আমরা একবার শোনাবো যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আমরা একবার প্রথমে শোনাবো, নন্দীগ্রামের সেই ভাইরাল অডিও। কি লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। যিনি মহিলাটা মারা গেছেন ওনারা সুদ ব্যবসায়ী, ওনার মা ছেলে। ওই সুদের টাকা বিজেপিরই একজন কর্মকর্তা, আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে, তাকে টাকা ধার দিয়েছিল। সেই টাকাটা এরা মা ছেলে চায়, দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি, সে প্রভাব দেখিয়ে বিজেপির দেখিয়ে এরাও বিজেপি করত। এবার ওই ছেলেটার সঙ্গে ওদের একটা গন্ডগোল হয়, দুজনে টাকা দেয়নি বলে সুদের টাকা। গতকাল রাত্রে বিজেপির একটা ফিস্ট ছিল রাত্রে ওদের, তো ওই ছেলেটাকে ওই ফিস্টে খাওয়ার জন্য ডেকেছে। ওই ছেলেটা যায়নি, ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে মেরেছে, মেরে ধরে ওকে আটকে রেখে ওকে বলছে তোকে সুদের টাকা দিতে পারবে না, তোকে এই আসল টাকাটাই নিতে হবে। দীর্ঘক্ষণ ওখানে যখন আটকে রেখেছে, মেরেছে পেরেছে, ওর মা যখন দেখছে যে বাড়িতে আসছে না, ওর মা ওইখানে গেছে। ওর মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে পেরেছে আটকে রাখছে, ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়। তখন ওই যে সুদ মোটামুটি দিয়েছিল, ও লাঠি নিয়ে মেরেছে ওর মাকে, ওর মার মাথায় যা লেগেছে। ওই আচমকা কিভাবে মারা গেছে রাত্রে, এটা তো আকস্মিক, মানে আচমকা একটা দুর্ঘটনা যেটা বলতে পারেন। সকাল 7টার পরে হঠাৎ করে হয়ে গেল, রাত্রে ওরা মেরেছে, এ করেছে। টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু, তাদের দোকান ফোকান ভাঙা শুরু, ঘর ফর পোড়ানো শুরু। বাস এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা। যে ইউটিউব চ্যানেলে এই অডিওটি প্রকাশ্যে এসেছে, সেই ইউটিউবার দীপক ব্যাপারী রয়েছেন আমাদের সঙ্গে। দীপক বাবু, যেটা আপনার সঙ্গে তো শুধুমাত্র এই ব্যক্তির কথা হয়েছে এমনটা নয়, অনেকের সঙ্গে কথা বলেছেন। সার্বিকভাবে নন্দীগ্রামের এই উত্তপ্ত হয়ে ওঠার পেছনে কারণটা কি বলে মনে করছেন? সত্যিই কি এখানে ওই যে সুদের কারবার, তার বাইরে যে হামলাটা হয়েছে সেখানেও কি অর্থের ট্রানজাকশন রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা দেখছি লাগাতার গত 4-5 দিন ধরে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, এবং তার উদ্দেশ্যটা কি আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি। তার কারণ আমার কাছে আরেকটা কল রেকর্ড আছে যেখানে এই 25 জনের নাম নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী ভরা মঞ্চে 25 জনের নাম ঘোষণা করছেন, যাদেরকে এফআইআরে অর্থাৎ এই খুনের জন্য দায়ী করা হচ্ছে। 25 জন, তার মধ্যে 25 জনের মধ্যে কয়েকজন আমাকে ফোন করেছিলেন, তাদের কল রেকর্ড। সেই কল রেকর্ডটা আমি এখনো রেডি নেই, নাহলে আপনাদের শুনিয়ে দিতাম। সেখানে সে বলছে যে শুভেন্দু অধিকারী আমাদেরকে 5 থেকে 10 লক্ষ টাকা অফার দিয়েছে, আমরা রাজি হইনি, তার জন্য আমাদের নাম এই এফআইআর লিস্টে ঢোকানো হয়েছে। আর তারপরে তিনি এটাও বলছেন যে ঘটনা বলা হচ্ছে ওই গ্রাম থেকে আমাদের একটা অঞ্চলের দূরত্ব 5 থেকে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার ডিস্টেন্স, এবং এমন এমন নেতাদের নাম করা হচ্ছে যে নেতারা ওই অঞ্চলে তৃণমূলের সক্রিয় নেতা এবং যারা ভোটে প্রভাব বিস্তার করতে পারে, এবং সেই কারণে আমাদের কিনতে চেয়েছে, আমরা রাজি হইনি বলেই আমাদেরকেই ফাঁসানো হচ্ছে।
এবং এই ঘটনার সাথে আমাদের তৃণমূলের কেউ যোগ নেই। তিনিও বলেছেন যে তারা সুদের কারবার করতো এবং বিজেপির একজন ওখানকার প্রভাবশালী লোক সে টাকা নিয়েছিল এবং প্ল্যানফুলি এটা মার্ডার করেই পরবর্তীকালে গল্পটা তৈরি করা হয়েছে। আমরা এই আলোচনায় থাকবো এবং এই বিষয়ে ওই পরিবার কি বলছে তাদের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত কলকাতা টিভি স্টুডিওতে। আমি যে আলোচনায় আমরা ছিলাম তা নন্দীগ্রামের যে ঘটনা, রথিবালা আড়ির যে মৃত্যু, সেই মৃত্যুকে পারিবারিক দ্বন্দ্ব বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং একটি ভাইরাল অডিও দুটোই আমরা শুনিয়েছি দর্শকদের। এবং ওই পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ, সেই পরিবারের বক্তব্য আমরা শোনাবো। যে সঞ্জয় আড়ি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, তার বোন, তিনি কি বলছেন আমরা শোনাবো। টিএমসি লোকেরা আমার দাদাকে ফোন করে ডাকলো, ওরা সেখানে গিয়ে আমার দাদাকে আমার মাকে মেরে ফেললো। ওরা কারা মেরেছে? টিএমসি লোকেরা মেরে দিল। পুলিশ কি ছিল ওখানে? পুলিশ ওখানেই ছিল। আমি তো পুলিশের পায়াতে ধরে কাঁদলাম, আমি কত কথা বললাম। ওরা তো কেউ আমার মা দাদাকে নিয়ে গেল না, ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর তাদের সাপোর্ট করছে। আর আমাদের যত লোক যাচ্ছে সবাইকে মেরে শুরু করে দিচ্ছে, 6-7 জনকে মেরে দিচ্ছে। যেই ওদের টানতে যাচ্ছে তাদের মারছে ওরা। আমি আসবো বিজেপি মুখপাত্র প্রসেনজিৎ ঘোষের কাছে। এর আগে কিন্তু আরেকটি অডিও ক্লিপে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি যে এই ঘটনার সময় উপস্থিত ছিলেন, এমনকি এই পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল যেখানে রথিবালা আড়ির উপর হামলা হয়, পারিবারিক দ্বন্দ্ব। সেই বিষয়ে আলোকপাত করবেন? মানে আজকে আপনাদের কাছে বলার কি থাকলো? দেখুন, কোন ভিডিও কোথায় কি বলছে, যেমন ওই কাটাছেড়া করা একটা ভিডিও দিয়ে সন্দেশখালীর 5 শতাধিক মা বোনেদের সম্ভ্রম নিয়ে সম্ভ্রম মানে হারায়নি, তাদের শিলতানি হয়নি, যে বলবার চেষ্টা হয়েছে সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। সেখানেও পঞ্চায়েত সমিতির এক সদস্যা তৃণমূলের, সেই নিজে বলেছে যে আমি নিজে ভিকটিম, আমি নিজেই নির্যাতিতা। তো এখানে এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসই হত্যা করেছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আজকে গতকাল রাত্রে হয়েছে, এই যে আমরা বলতাম না যে পোস্ট ভায়োলেন্স যেটা হয়েছিল 21-এর পর মেরে টাঙিয়ে দেওয়া হতো, হিঙ্গলগঞ্জে আমাদের এক বিজেপি কর্মী ছাদে ঘুমোচ্ছিল, তাকে গলায় দড়ি পরিয়ে টানা হয়েছিল। সে সৌভাগ্যবশত হাতটা দিতে পেরেছিল দড়ির মধ্যে বা দড়িটা খুলতে পেরেছিল, তাকে ছাদ দিয়ে টাঙিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। এবং পরের দিন আবার ন্যাচারালি যেমন বলে তৃণমূল যে ও তো আত্মহত্যা করেছে। তো সেটা হিঙ্গলগঞ্জের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। আর এখানে পুলিশ, বাংলার পুলিশ তো দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর অত্যাচার হয়, মারধর হয়, মাথা ফাটায়, বাঁশ দিয়ে, রড দিয়ে, বাংলার পুলিশ দাঁড়িয়ে দেখেছে। আর কোথাও কোথাও তো বলছে যে কয়েক লক্ষ টাকা অফার করা হয়েছে, যারা যায়নি তাদের নামে দেওয়া হয়েছে। যে 25 জনের নামে এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী, সেই 25 জনের বাড়ি ঘটনাস্থল থেকে কারোর 10 কিলোমিটার, কারোর 20 কিলোমিটার, কারোর 25 কিলোমিটার। আজকে শাহজাহান শেখের ঘটনা যে সন্দেশখালী হয়েছিল, তারপরে যে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা হয়েছিল, সিপিএমের একটা পাড়া, সেটা কত দূর বাড়ি ছিল, সেটাও তো ঘটনার বহু দূর থেকে ছিল। তো তৃণমূল যখন বলবে যে এটা ঘটনা, যে অভিযুক্ত তার বাড়ি 10 কিলোমিটার দূরে, সেটা মেনে নেওয়া যায় না। পুলিশ গিয়ে রাজবংশী পরিবারের ছেলেকে ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতে গিয়ে গুলি চালিয়েছে। আগে তৃণমূল কংগ্রেসের কাছে না, আমার দাদার 3টে অভিযোগ পরিষ্কার মনে হলো। এক, সন্দেশখালীর ঘটনা, যেখানে 500 নারীর সম্ভ্রম চলে গিয়েছে, এই ধরনের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে একটা কাউন্টার ভিডিও বেরিয়েছে। আমি বলে দিই, এরকম নানান অভিযোগ আমরা শুনলাম। সিবিআই এর একটা ক্যাম্প অতি সম্প্রতি হলো পশ্চিমবঙ্গের ইতিহাসে, সেটাকে বিরলতম বলে বিজেপি প্রচার করলো। আমি অনুরোধ করতে চাই, যে কোনো সিবিআই ইডির তদন্তের পরে একটা বড় ভিডিও আমাদের কাছে আসে, এসে দেখানো হয় যে কিভাবে কি কি ঘটনাক্রম ঘটেছে। এক্ষেত্রে কেন এলো না? সিবিআই এর কাছে দাদারা আরটিআই করুক, ওই ক্যাম্পে কতগুলো অভিযোগ পড়েছে মহিলা সংসদ, মানে রাজ্যপাল তো মুখ দেখিয়ে দেন যে কোন মহিলার কি শ্লীলতাহানি হয়েছে। এক্ষেত্রে সিবিআই ক্যাম্পে কি হয়েছিল, পয়েন্ট নাম্বার 1।
পয়েন্ট নাম্বার 2, গতকাল সিরিয়া পারভিন জয়েন করেছেন তৃণমূল। আমরা সেই আলোচনাটা আসবো না, আমি শুধু বলছি সেই সন্দেশখালীর ঘটনাক্রমে সিরিয়া পারভিন কি বলেছেন সত্যতা চ্যালেঞ্জ করুক দাদারা, দাবি করছি চ্যালেঞ্জ করুক। 2 নম্বর বলা হলো যে হিঙ্গলগঞ্জের ঘটনা বা এরকম হত্যার ঘটনা। কাশীপুর মনে আছে দাদাদের? অমিত শাহ এসেছিলেন, বলেছিলেন কাশীপুরে অমিত শাহ বলে গেলেন যে এটা তৃণমূলের কাণ্ড কারখানা, করে কি প্রমাণ হলো? ঠিক একইভাবে 2019 সালে 56 জনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে, 56 জন শহীদ পরিবারের লোক। এখনো অবধি যা তদন্তে উঠে এসছে 36 জনের বেশি, 37 জন সম্ভবত আত্মহত্যা বা অন্য জাতীয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে সিবিআই তদন্তে রিপোর্ট করেছে, বাকিগুলো তদন্ত রিপোর্ট এখনো আসেনি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বিজেপি মিথ্যাচারের জায়গাটা কত দূর। 3 নম্বর হচ্ছে বাংলার পুলিশ। পরিবারের বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। অত রাত্রে পুলিশ ওখানে, পুলিশের কাছে কমপ্লেনই পৌঁছায়নি, পুলিশ কি করে পৌঁছে গেল? পুলিশের বক্তব্য দেখান তো, বা ওখানে ঘটনার সময় যারা ছিলেন তাদের ইন্টারভিউ করার কথা বলুন তো, দায়িত্ব নিয়ে বলছি যে ওখানে গিয়ে পুলিশ কি করে পৌঁছে গেল সেইখানে দাঁড়িয়ে থেকে আজকে বিজেপির নেতারা কতগুলো ভিডিওর কথা বলছেন, তাহলে যে অডিওটা বের হলো তার কি হবে? শোনে আমি যেটা বলতে চাইছি, উনি তো ওনার মতো করে বলে গেলেন। আজকে বাস্তবতা হচ্ছে এইটা, পরিবারের অভিযোগ এফআইআর হিসেবে ট্রিটেড হয় না। এই রাজ্যে দেখেছি, যেটা অন্য রাজ্যে হয়, পরিবারের বক্তব্য এফআইআর হিসেবে ট্রিটেড হয়। আর দ্বিতীয়ত বাংলার পুলিশ এই যে পারভিনের কথা বলছে, এই পারভিনকে পুলিশ মারধর করে সুকান্ত মজুমদার যখন বসিরহাটে দেখাচ্ছিলেন তাকে জেল খাটানো হচ্ছে, জেল খাটিয়ে ভয় দেখিয়ে কেস দিয়ে আজকে তৃণমূলীকরণ করানো হয়েছে। শুধু তাই না, অনেক কেস ছিল তোমার বিরুদ্ধে, তুমি কি গেছো তৃণমূলে? আরে সকলে তো আর আমার মতো নাপের লড়াই লড়তে পারে না। আরে তুমি তো সভাপতি, বেলে ঘাটায় অভিজিৎ, তাহলে আবার কি হত্যা করা হলো? অভিজিতের দাদা গেছে কি তৃণমূলে? জানি তো, ও তো আরো ছোট। না না, ও তো আরো ছোট নেতা, এসব কথা বলে লাভ নেই। আশ্চর্য, তার দাদা তৃণমূলের সঙ্গে আজকে যাচ্ছে, তার মানে কি তার হত্যাটা মিথ্যে হয়ে যাবে? কখনোই না। আজকে রাজ্য সরকার উত্তর পেলাম না। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতিতে যাবো, বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নন্দীগ্রাম নিয়ে আমাদের আলোচনা হলো। সেই নন্দীগ্রামে চাপানুতর তো চলবেই, বিজেপি বক্তব্য তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য পারিবারিক দ্বন্দ্বকে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে এফআইআর করেছে। ফলে শেষ পর্যন্ত কি হয়েছে সেখানকার মানুষ নিশ্চয়ই জানেন, তারা সেটা ভেবেই তাদের মত প্রতিফলিত করবেন ইভিএমে। কিন্তু আজকে এই যে বসিরহাট, যে সন্দেশখালী কাণ্ডে আমরা দেখেছিলাম ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য, যে সন্দেশখালী ভারতীয় জনতা পার্টির অন্যতম একটি রাজনৈতিক ইস্যু এই লোকসভা নির্বাচনে, সেই সন্দেশখালী কাণ্ডে সিরিয়া পারভিন, ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক নেত্রী, তিনি গতকালই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারপরেই তার কাছে একটি ফোন আসে। সেই ফোনের অপর প্রান্তে অমিত মালভিয়া, বিজেপির মিডিয়া প্রধান, তিনি ছিলেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং আজকে তারা সেই বিষয়ে সাংবাদিক সম্মেলনে এই ফোনের ক্লিপ যেমন শুনিয়েছেন এবং তার পাশাপাশি তারা বক্তব্য রেখেছেন। বসিরহাটে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মুখে সন্দেশখালী ক্রনোলজি ক্রাইম কি বলা হয়েছে আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে দাদা। সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। সাদা কাগজে সই, কখনো আবার সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগের কারসাজি, কাঠগড়ায় সন্দেশখালীর বিজেপি নেত্রী। আদালতের নির্দেশে যিনি এখন মুক্ত। ভেতরে ওরা সব বসেছে টেবিলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি। তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও। আমি চলে এসেছি। এবার ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি। এরই মধ্যে গত 15ই মে ফের এক নতুন অভিযোগ, ফের এক শ্লীলতাহানি, ফের ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহারের কথা। এই ঘটনার পিছনেও চক্রান্তের অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। খোদ সন্দেশখালীর বিজেপি নেত্রী সিরিয়া পারভিন তৃণমূলের যোগ দিয়ে মারাত্মক চাঞ্চল্যকর দাবি করেন। শ্লীলতাহানির চিত্রনাট্য। রিসেন্ট 15 তারিখের একটা ঘটনা, এটা সবাই দেখেছে। নূতন করে সন্দেশখালীতে
আবার একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষিত হয়েছে। আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয়। আমি কোনো একটা বিধানসভা, আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি, আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন 9:30 বাজে আমি ছিলাম। আমাকে ফোন আসে, এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে। আমি সন্দেশখালির পথে রওনা। আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে, মেসেজটা ফলো করো, আমি ডিলিট করে দেব। সেই মেসেজে লেখা হচ্ছে, আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি। তখন মেসেজটা আসে, আমি মেসেজ দেখি। মেসেজটা শুনলে আপনাদেরও, আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি, প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি। যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি। মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা। আর পরপর এই ঘটনাক্রমকেই সন্দেশখালির ক্রোনোলজি বলে দাবি করেছে তৃণমূল। একেবারে নিখুঁত চিত্রনাট্যের নেপথ্যে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যকে কাঠগড়ায় তুলেছে তারা। সিরিয়া পারভিনকে কল করেছিলেন অমিত মালব্যিয়া। সেই কথোপকথন আপনাদের সামনে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি কতটা ডেসপারেট সন্দেশখালির এই নাটক, এই মিথ্যা চিত্রনাট্যকে যাতে মানুষের সামনে এক্সপোজ না হয় সেটাকে আটকানোর জন্য কতটা ডেসপারেট। তার জন্য সিরিয়া পারভিন জয়েন করার পরে বলছি আপনি ফিরে আসুন। তৃণমূল কংগ্রেস যতই ফেক ভিডিও অডিও বের করতে থাকুক, ওতে কিচ্ছু আসবে যাবে না। এমন একজনকে দিয়ে আজকে এই ভিডিও ফাঁস করানো হয়েছে, অডিও ফাঁস করানো হয়েছে, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছে, তৃণমূলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁস হয়ে গেছে। অর্থাৎ কত টাকার বিনিময়ে গিয়েছে, কিসের বিনিময়ে গিয়েছে, এটা সহজেই অনুমান। সন্দেশখালিতে ভোট 1 জুন, তার আগে আস্তিন থেকে আরো কিছু লুকোনো তাস সামনে ফেলার দাবি করছে তৃণমূল। সেই আশঙ্কা করেই কি অমিত মালব্যের ফোন সিরিয়া পারভিনকে? কলকাতা টিভি। কি লেভেলের কাজ করে আপনারা শুনলেন এই হ্যাঁ হচ্ছে এটাই যে মহিলা বললেন না যে আমাদের দিয়ে সই করে নেওয়া হচ্ছে, তার পিছনে তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের ফ্ল্যাগটা রয়েছে দড়ি টাঙানো শহীদ বেদির মধ্যে। একটু ভালো করে লক্ষ্য করলেই বলা বোঝা যাবে। তো তৃণমূলের লোকজন বলছে, আর এনার এগেনস্টে, মাম্পিদির এগেনস্টে কোর্ট নিজে নির্দেশ দিয়েছে 195টাকে রোধ করবার জন্য তদন্তও করা যাবে না, স্থগিতাদেশ দিয়েছে সেই ধারার উপর। আর আজকে সন্দেশখালিতে এজি অ্যাডভোকেট জেনারেল 42টা কেসের এফিডেভিট দিয়েছে। আজকে আমাদের 21-এর পর আমাদের বিজেপি কর্মীর স্ত্রী গণধর্ষিতা হয়েছে, সেই কেস আজও বিচারাধীন। শাহজাহানকে এফআইআর থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে। আমাদের ভবপ্রধানকে খুন করে ভাসিয়ে দেওয়া হয়েছে। বেশ, আমি আসি এবার তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য শুনে নি, কারণ এখানে আপনারা যে কথা বলছেন সেক্ষেত্রে সরাসরি আপনাদের দলের পক্ষ থেকে আপনারা বলছেন যে ওটা অমিত মালভিয়া ছিলেন সিরিয়া পারভিনের সঙ্গে কথা বলার জন্য। এই সন্দেশখালিতে আপনারা বলছেন সন্দেশখালিতে ফেল করেছে, নন্দীগ্রামে সেটা সাকসেসফুল হয়েছে। নন্দীগ্রামে সাকসেসফুল হওয়ার পর যাদের বিরুদ্ধে নাম উঠেছে তাদের কি এখন অবধি, মানে শেখ সুফিয়ান সহ আরো 25 জনের নামে তো নাম উঠেছে, তাদেরকে কি এখনো ডেকেছে পুলিশ? আপনি জানেন না পুলিশ ডেকেছে কিনা আমি জানি না, কিন্তু পুলিশ কিছু গ্রেপ্তার করেছে সেটা আপনাদের মাধ্যমে দেখেছি। কিন্তু বিজেপি যা বলে তা করে না, সেটা আপনারা এইমাত্র আর একটা প্রমাণ পেলেন। 10 সেকেন্ড বলে ঠিক 57 সেকেন্ড নিয়েছে। মানে বিজেপির এটাই একটা নেচার, যা বলে তা করে না, মানে মিথ্যে কথা বেশি চলে আর কি। যেখানে সে তো দিদিও বলে, ঠিক আছে দিদিটা ভোটে তো দিদিও বলে, পাকসিটে বলেছিলেন, তার মানে বিজেপি বলে, দময়ন্তী বলে, দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছে, দিদিও বলে মানে বিজেপি বলে, ঠিক আছে। দর্শিত হননি, দিদি বলেছিলেন স্ক্রিপ্টেড পলিটিক্যাল অ্যাক্টিভিটি চলছে, স্ক্রিপ্টেড। দিদি জাননি কেন বন্ধ শুনে তো মাওবাদী বলে দিতে পারে, তৃণমূল বলতে দিইনি আমি। স্ক্রিপ্টেড পলিটিক্সটা, অর্কেস্ট্রেট পলিটিক্সটা খুব পরিষ্কার করে দিচ্ছে মানুষের মধ্যে। দেখুন তৃণমূলের ফ্ল্যাগ পিছনে রয়েছে, এরকম যদি কথা বলা হয় তাহলে যখন নন্দীগ্রামের ঘটনাক্রম হচ্ছিল, নন্দীগ্রামের জেলা গতকাল বলেছে ওদের নেতা বিজেপির বলছে যে আমাদের এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, বা অন্যান্যরাও বিজেপির বড় নেতারাও বলেছেন, তাহলে সেখানে বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিজেপির স্লোগান নিয়ে আরে কালকে যে মারা গেছে সে তো বিজেপির কর্মী। আচ্ছা তাহলে তোমার তাহলে এখানেই বলে জনসাধারণ হিসেবে দেখানো হয়নি, সেটা আমাদের কর্মী। আমি একটু বলি, সেটা হচ্ছে এর মধ্যে যতগুলো অডিও ভিডিও ফাঁস হয়েছে
প্রত্যেকটাকে বলা হচ্ছে ফেক। আচ্ছা, সঠিক ভিডিও, ভিকটিম হয়েছে, বিজেপি আক্রান্ত হয়েছে, বিজেপি মহিলারা ধর্ষিতা হয়েছে থেকে শুরু করে বিভিন্ন যে অভিযোগগুলো করা হয়েছে, তার সপক্ষে কোনো ভিডিও ফুটেজ, আচ্ছা ধর্ষণের ভিডিও দেখতে চান আপনি? আপনি মা বোনদের সম্মান অসম্মান করছেন? তাহলে কি বলতে চাইছেন? কোন ভিডিও মানে কিভাবে ধর্ষণ হচ্ছে, কিভাবে শিরোনাম হয়েছে, দেখে পাঠানো হয়েছে, নির্লজ্জের মতো কথা বলবেন না। কারো অডিও নেই, নির্লজ্জের মতো কিসের ভিডিও চলছে? তার ভিডিও মানে নির্লজ্জের মতো কথা বলছেন। বাংলার মা বোনদের অপমান করছেন। 500 মহিলা ধর্ষিতা হয়েছে আপনারা বলছেন, 500-র মধ্যে একটা কোনো অ্যাডভোকেট জেনারেল অডিও নেই। 42টা এফিডেভিট দায়ের করেছে হাইকোর্টে নন্দীগ্রামের ক্ষেত্রে। এই যে আমরা তো দেখেছি কথা হয়েছে, নন্দীগ্রামে তো একগুচ্ছ অভিযোগ রয়েছে শেখ সুফিয়ান সহ বা রথিবালা আরিফ ময়নাতদন্তের বিষয়ে প্রশ্ন উঠছে। এই ময়নাতদন্ত কি আদৌ হয়েছে? ময়নাতদন্ত তো এখন মানে সেখানে কি খুনের কথা বলা হয়েছে? এখনো পর্যন্ত তদন্তের আগে বলে দেওয়া হচ্ছে পারিবারিক ব্যাপার। আপনারা তো খুন বলছেন। হ্যাঁ, খুনই তো হয়েছে। কিসের ভিত্তিতে বলছেন? কিসের ভিত্তিতে? এখন তো মনে পরিবারের অভিযোগ, পরিবারের অভিযোগটাই সেটাই তো উনি বলছেন। পরিবারের অভিযোগ হিসেবে সঞ্জয় আরি কোন হাসপাতালে? পারিবারিক হত্যা। সঞ্জয় আরি কোন পরিবারের লোক যা বলছেন, ওনার যা বলছেন তোমাদের চ্যানেলে ওনার যা বলছেন, নিজের রক্তের সম্পর্কে দুটো আলাদা। পরিবারের জ্ঞাতি গোষ্ঠী কি বললো সেটা দেখে কথা বলবেন না। তারা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বিজেপি কোনো প্রমাণ রাখতে দেবে না। ছেলে রয়েছে, তার বোন কি বলছে সেটা যদি আমরা বলি যে আপনারা টাকা দিয়ে করেছেন তখন মানবেন তো? কি বলছে? ওই যে এবার হচ্ছে কি বলছে, এবার হচ্ছে কি বলছে, যা রক্তের সম্পর্ক নয়, যা বলছে আমার দুজন জ্ঞাতি বলছে, তাহলে সেটাকে কেন অডিও করা হলো, সেটাকে ভিডিও করা হলো? সে তো সামনে থেকে দেখেছে বলছে, সে তো সামনে থেকে দেখে বলছে। বিজেপি কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলুন এটা সত্য না সত্য। বিজেপির কাছে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন সন্দেশখালী এবং নন্দীগ্রামের বিভিন্ন ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে এই রাজনৈতিক চাপানোতর চলছে, তারই মধ্যে আবারও একটি ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম খড়গপুরে বিজেপির একজন ব্যক্তি, তিনি, তার নাম সমিত পণ্ডা, তার কাছ থেকে প্রায় 33 লক্ষ টাকার মতো উদ্ধার হয়েছিল। এবার দাসপুরের খুকুরদায় এক ব্যক্তির গাড়ি চেকিংয়ে, নাকা চেকিংয়ে তার কাছ থেকে প্রায় 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কি বলবেন? প্রসেনজিৎ ঘোষ বিজেপি বলছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে উদ্ধার হওয়ার যে কথা হচ্ছে, নাকা চেকিং, নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং হচ্ছে। আমরা জানি অ্যাম্বুলেন্সে করে টাকা গেছে সবকিছু। এটা বিজেপির কেউ নয়, এরা বিজেপির গাড়ি নয়, বিজেপির টাকা তো দূরের কথা, গাড়ি নয়, এটা বিজেপির নেতাটাও নয়। কারণ আমাদের ব্লক লেভেলের মন্ডল সভাপতি গাড়ি পায় না। আজকে যারা বিধানসভা লেভেলের বলে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন। কি বলছেন? সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে টাকা ঢুকেছে বলে সরাসরি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী তো অভিযোগ করেন, কোনটা সত্যি হয় উনি তো গন্ধ শুকে বলে দেন মাওবাদী আছে। বকটুইয়ের ক্ষেত্রে কেস সাজানোর কথা বলেছেন, কত ক্ষেত্রে তদন্তের আগে বলে দিয়েছেন, পরবর্তীকালে গিয়ে সেটা প্রমাণ হয়েছে যে পুলিশ গুলি চালায়নি রাজবংশীদের, যেটা মালদায়, কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো যে পুলিশ গুলি চালিয়েছে, শুধু বাধ্য হয়েছে কথাটা যুক্তি করা হয়েছে। একটু অনুরোধ করব, দুটো তিনটে খবর মানে বেরিয়েছে পার্টি অফিস থেকে, বলা হচ্ছে যে এটা কেন্দ্রীয় পার্টি অফিস থেকে এসছে, আমাদের পার্টি অফিস অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে আমাদের পার্টি অফিস রিনোভেশনের জন্য। মানে সেই লোকটা কি করে বিজেপির হলো না আমি বুঝতে পারলাম না। মানে সে তো নিজে বলছে যে আমার বিজেপির পার্টি অফিস থেকে এসে, এবং সেটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বিজেপির তরফ থেকে, লোকাল বিজেপির তরফ থেকে বলা হয়েছে ওটা আমার পার্টির টাকা। আর দাদা এখানে বলেছে সে বিজেপিরই লোক না। মানে কোনটা সত্যি এইটা মাথায় রাখতে হবে। আসলে ভগবানকে জেতাতে হবে, যে ভগবান এন্টার পলিটিক্যাল সায়েন্সে পাস করেছেন, 1980-র দশকে যে মানে ডিজিটাল ক্যামেরা বার করেছেন, যে কলকাতা মেট্রো যখন হয়নি তখনই কলকাতা মেট্রো এসে দেখে দিয়েছেন, ফলে সেই সব মানুষকে জেতাতে গেলে এই ধরনের কথা বিজেপিকে বলতে হয়। একদিকে এই বিজেপি আজকে মেট্রো কিভাবে চলছে কলকাতায়, কত দ্রুত কাজ হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো, ধন্যবাদ। এবার মুশকিল হচ্ছে সবাই ব্যাকড্রপটা দেখে, ব্যাকড্রপটা খুব ইম্পর্টেন্ট। ভিত্তি হলে তবে বাড়ি ভালো হয়, তাই না? সেইখানে দাঁড়িয়ে থেকে বিজেপির নেতাদের সমস্যাটা হচ্ছে যে তথ্য নিয়ে চর্চা করবে না। মিঠুন চক্রবর্তীর বক্তব্য তো
খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে। এই এমন খবর তৈরি করতে গেল বুমেরাং হয়ে ফিরে এলো। মুশকিল হচ্ছে টাকা কিভাবে ছড়ানো হচ্ছে সেটা কম বেশি মানুষ জানে, এবং তার সঙ্গে সঙ্গে ভয়। নন্দীগ্রামে, সন্দেশখালীতে যেভাবে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং কোথাও কোথাও সিআরপিএফ কে ব্যবহার করা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে শ্লীলতাহানির কথা শিলিগুড়িতে কি হলো, প্রদীপ বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার অভিযোগ প্রথমে 33 লক্ষ, পরে 24 লক্ষ, এত টাকার প্রয়োজন হচ্ছে কারণ 5 বছরের কাজ করেনি। আশ্চর্য, এই টাকাটা বিজেপির আপনাকে কে বললো? এক, দুই হচ্ছে কমিটি বলছে, লোকাল কমিটি বলে আমাদের কিছু হয় না, আমাদের মন্ডলের সভাপতি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা টাকা, আপনাদের টাকা। স্থানীয় বিজেপির কে কি বলেছে আমার জানা নেই, ওটা টাকাটা বিজেপির টাকা নয়, না আপনি বলছেন বলে নয়, আর ওখানকার স্থানীয় বিজেপি বললেন আরে স্থানীয় বিজেপিকে বলানো হচ্ছে, পুলিশ তো তুলে এনে মুখে বসিয়ে দিচ্ছে কথা। যেভাবে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে প্রদীপ বাবুর অভিযোগের ভিত্তিতে মহারাজার এগেইনস্টে কেস দেওয়া হলো, একটা সমস্যা হচ্ছে বিজেপি যখন ফেসে যায় তখন কেস সাজায় হচ্ছে পুলিশ। তৃণমূল বলায়, যখনই বিজেপি ফেসে যায় তখন বলে এটা তৃণমূল করেছে। আপনাদের নেতাদের পেছনে অমিত শাহ রয়েছে, বিশ্বগুরু রয়েছে, সিআরপিএফ, আর্মি সবকিছু রয়েছে, আর তৃণমূলের ভয়ে আপনার নেতারা মিথ্যা বলে দেবে কেন? তৃণমূলের ভয়ে মিথ্যা? ল অ্যান্ড অর্ডার কার? ল অ্যান্ড অর্ডার কার? ল অ্যান্ড অর্ডার রাজ্যের নয়? তাহলে যে এখন যে পাল্টি খেলো যে মহিলারা, আপনাদের মহিলারা পাল্টি খেয়েছে, তিনি নির্যাতিতা, তার বদলে অন্য কাউকে সাজিয়ে নিয়ে আমাদের পার্টির লোক সে আরো বেশি নির্যাতিতা। তার কারণ তার স্বামী গুলিয়ে দিতে চাইছেন। রেখাপাত্র তখন আমাদের বিজেপির কেউ ছিল না, ভুল করছেন। রেখাপাত্র যখন ওইটা দিয়েছিলেন তখন আমাদের বিজেপি সদস্যও নয়, ক্যান্ডিডেট তো দূরের কথা। আমাদের যিনি গেছিলেন তার স্বামী দেহ, সেই বাড়ির 3 জনকে হত্যা করা হয়েছিল, তার ছেলেটা আজকে 9ম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায়। 2011 সালে তার পরিবারের 3 জনকে খুন করা হয়েছে, সে সব থেকে বেশি ভিকটিম। তাকে তো আগে নিয়ে যাবে। তিনি ছিলেন বসিরহাটের সন্দেশখালীর মুখ, অথচ তাকে বাদ দিয়ে একা রেখামাত্র নয়, শয়ে শয়ে মায়েরা বোনেরা প্রতিবাদের মুখ। এই পিয়ালি দাস কি আপনাদের দলের নাকি নয়? কে পিয়ালি দাস? অবশ্যই আমাদের দলের। আপনাদের দলের? তিনি তো এই কথাটা বলেছিলেন। কি বলেছেন? যে যারা প্রকৃত নির্যাতিতা তাদের বদলে অন্য লোককে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একদমই নয়। আপনি তো একদমই নয়, এখনই তো আপনি বললেন পিয়ালি দাস আপনাদের দলের, ওই জন্য তাকে জিজ্ঞাসা করলাম, এখন বলছেন একদমই নয়। দেখুন দেখতে পাচ্ছেন কথা বলছেন। আজকে 500 মহিলা নির্যাতিতা, রাষ্ট্রপতির কাছে 500 মহিলা যেতে পারে না, সেখানে 5 জন যেতে পারে। 500 জনকে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে গেছিলেন, পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপির ভোট চাওয়ার মতো কিচ্ছু নেই ইস্যু। কারণ গত 10 বছর ধরে কাজ করেনি, উল্টে চাকরি খেয়েছে, মানুষের রুজি রোজগার খেয়েছে, নাগরিকত্ব খেয়েছে, ধাপ্পাবাজি দিতে নাগরিকত্বের জন্য কোথায় পাচ্ছে? আপনাদের এই সরকারের উকিল হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে, এখন ফুটেজ আপনারা খুঁজে পেয়ে যাবেন, আপনাদের সরকার পক্ষের উকিল বলেছে সিএর বিরুদ্ধে যারা কেস করেছে সেই সমস্ত আজকে কেস করার কোনো মানে হয় না, কারণ এতে 40,000 এর বেশি লোক নাগরিকত্ব পাবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল ভোট, মানে তমলুক কেন্দ্রে, যার মধ্যে নন্দীগ্রাম পড়ছে। নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছিল বিধানসভা নির্বাচনের সময়, সেখানে একটা ক্ষত অবশ্যই রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই ক্ষত ক্ষেত্রে কি মমতা হেরেছে, আবার হারবে, কাঁদিতে আবার হারবে? দেখুন, 2021 সালের পর 2023ও হয়েছে, 2022ও হয়েছে। 22-এ পৌরসভা এবং 23-এ পঞ্চায়েত। সেই ভোটগুলো যারা বিজেপির নেতারা একটু, সেটা তো লুট হয়েছে। এদিকে সেটা লুট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকাল বিজেপির নেতারাও বলেছে ভোট ভালোভাবে হয়েছে। এখানে বসে
টিভিতে কেউ বলেনি, আপনার কানে কানে বলেছে। ঠিক আছে, আমরা তো শুনি না, খবর দেখি না, খবর রাখি না, কানে কানে বলেছে পঞ্চায়েতটা লুট হয়েছে কিনা। আমি সাক্ষী, পঞ্চায়েত এরিয়ায় থাকি। ঠিক আছে, ঠিক আছে। দিলীপ ঘোষ আপনি থেকে বড় নেতা নিশ্চয়ই। এবার মুশকিল যেটা হচ্ছে যে আমরা বারংবার বলছি যে ভয়ে দেখানো হচ্ছে, কালকে সেই ভয়ের পাল্টা একটা জায়গা মানুষের অংশগ্রহণ দেখা যাবে। একটা সিনেমা আপনারা দেখেছিলেন কিনা জানি না, যে চারিদিকে যখন ওই নায়ক সিনেমা সম্ভবত যে ভোট দিতে দেবে না, তখন একটা বুড়ো গিয়ে ভোট দেওয়া শুরু করেছিল। কালকে নন্দীগ্রামে ভোট দেয়া যারা বন্ধ করতে চায় তাদেরকে বলে দিলাম, আপনাদের যখন বিধায়ক বলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, ভাগীরথীর জলে যখন বিধায়ক বলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো? মাইকিং করছে যে ভোটের দিন বেরোলে তাকে বাড়ি ফিরতে দেবে না, ওকে মাইকিং করছে, মাইকিং করছে, সেই ফুটেজ আছে আমার কাছে। তদন্ত কি হলো? বিজেপি মাইকিং করছে নন্দীগ্রামে, ভয় দেখাচ্ছে মানুষকে। পুলিশ মন্ত্রী বার করতে পারলো না কেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, বিজেপিকে ভোট দেবে কেন? বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে কেন আমাকে বলুন। 55,000 জাতীয় সড়ক হয়েছে, কর্মসংস্থান যেখানে বাংলার মানুষ ওই জাতীয় সড়কে হাঁটতে যাবে। 140 কোটি মানুষের ভ্যাকসিন হয়েছে, আজকে 80 কোটি মানুষের রেশন দেওয়া হচ্ছে। মানে কত দরিদ্র আমাদের দেশ ভাবো। বলছে বড় কিন্তু 80 কোটি থেকে শুরু হয়েছে, 5 কেজি রেশনে এসে দাঁড়িয়েছে। হিন্দু মুসলিম শুনে যাচ্ছি, আত্মা পরমাত্মা শুনে যাচ্ছি, 2047-এর প্রোমো দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর মুখে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না এখনকার কি বক্তব্য। আমরা জানি না এই বিষয়ে সাধারণ মানুষ কিভাবে ভোট দেবেন। দেখা যাক আগামীকাল নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়। কাঁথি এবং তমলুকের জন্য প্রচুর পরিমাণ কিউআরটি টিমও রাখা হয়েছে, দেখা যাক কতটা শান্তিপূর্ণ হয় সেই নির্বাচন। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন প্রসেনজিৎ ঘোষ, ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, দীপক ব্যাপারী। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।